ফ্যাসিবাদের দোসররা দেশে বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বললেন উপদেষ্টারা। জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ। রাজনীতিতে সম্মানজনক অংশীদারিত্ব চায় ছোট শক্তি, ছাড় দিয়েও ক্ষমতার সমীকরণে ব্যস্ত বড় দল। নির্বাচনে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তাহলে আমরা অন্যান্য দলগুলোকে সাথে নিয়ে একটি জাতীয় সরকার আমরা গঠন করতে চাই। কমলাপুর স্টেডিয়াম মাদক সেবীর আখড়া, স্কুল শিক্ষার্থী সহ সব বয়সীর আনাগোনা, দোষ চাপিয়ে চেয়ার রাখতে মরিয়া দায়িত্বপ্রাপ্তরা। এবং ট্রাক সেলে রমজানের সুবিধা পাবে 12 লাখ পরিবার। খুলনায় উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা, মিলেছে সোলা খেজুর সহ 5 পণ্য। শুনছিলেন শিরোনাম, স্বাগত। এখন ঢাকায়, সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ফ্যাসিবাদের দোসররা দেশে বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। নানা অরাজকতা করে তারা দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। সকালে পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও আইন বিষয়ক কর্মশালায় একথা বলেন তিনি। এ সময় আইন উপদেষ্টা বলেন, আইন বিচার সহ সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মব ভায়োলেন্স কমে যাবে। এ সময় জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন উপদেষ্টারা। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইনজীবীদের আমি বলবো, আপনারা আদালতে দায়েরকৃত প্রতিটি মামলায় ধার্য তারিখ এ সময়ে উপস্থিত থাকুন। প্রসিকিউটিং এজেন্সির সাথে টাইম টু টাইম যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য নিজেদের সমৃদ্ধ রাখুন। ফরওয়ার্ডিংয়ের মধ্যে যথেষ্ট তথ্য দিয়ে আসামির ইনভলভমেন্ট এবং আসামির পরিচয়টা ভালো করে আইডেন্টিফাই করে দিন, তাহলে আমাদের বিচারকদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আমাদের যারা জাজরা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে বিগার পিকচার অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা মাথায় রাখবেন। আপনারা হুটহাট করে জামিন দিবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। যেখানে মানবাধিকার রক্ষা করেও পুলিশিং সম্ভব এবং মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে, বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না। কোনো রকম সাক্ষী ছাড়া বিচার করে রাত্রেবেলা কোর্ট বসিয়ে যেই আদালত শাস্তি দেয় না। সন্ত্রাস দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে তৃতীয় দিনের মতো চলছে অপারেশন ডেভিল হান্ট। এই অভিযানে এখন পর্যন্ত 1653 জন আটকের তথ্য নিশ্চিত হওয়া গেছে। গাজীপুরে 72 ঘন্টার অভিযানে এখন পর্যন্ত 263 জনকে আটক করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে গেল রাতেই গাজীপুরের 8 থানায় আটক হয়েছেন 81 জন। ময়মনসিংহে নতুন করে 23 জন সহ মোট 39 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এছাড়া গেল রাতে জামালপুরে 12, বগুড়া ও নোয়াখালীতে 7 জন করে ও বরিশালে আটক হয়েছেন 2 জন। অপারেশন ডেভিল হান্টে ময়মনসিংহে গত 24 ঘন্টায় 23 জনকে আটক করা হয়েছে। আটকদের বেশিরভাগ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কোতোয়ালি থানা থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, জেলায় এখন পর্যন্ত মোট কতজনকে আটক করা হয়েছে আর অভিযানের বিষয়ে প্রশাসন, স্থানীয়রা কি বলছেন? গালিব, ময়মনসিংহে কিন্তু ক্রমেই জোরদার হচ্ছে অপারেশন ডেভিল হান্ট এবং এই জোরদারের
অংশ হিসাবে কিন্তু গ্রেপ্তার বা আটকের সংখ্যাও কিন্তু বাড়ছে। অর্থাৎ প্রথম দিন প্রথম 24 ঘন্টায় কিন্তু ময়মনসিংহে আটক হয়েছিল 16 জন এবং গত 24 ঘন্টায় 23 জন আটক হয়েছে। অর্থাৎ এতেই বোঝা যাচ্ছে কিন্তু যে ডেভিল হান্টের যে তৎপরতা সেটি কিন্তু জোরদার হয়েছে এবং এর জন্য গ্রেপ্তারের সংখ্যাও কিন্তু বাড়ছে। আমরা এখন আছি কোতোয়ালি থানায়। এই কোতোয়ালি থানায়ও কিন্তু আজকে গত 24 ঘন্টায় 8 জনকে আটক করা হয়েছে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে এবং যাদেরকে আটক করা হয়েছে তারা সবাই আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মী বলে আমরা জানতে পেরেছি। এবং ময়মনসিংহের কোতোয়ালি থানা ছাড়াও কিন্তু আশপাশের যে থানাগুলো রয়েছে ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ধোবাউড়া, ভালুকা সহ বিভিন্ন থানায় কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং সব মিলিয়ে গত 24 ঘন্টায় কিন্তু 23 জন এখানে ময়মনসিংহ জেলায় আটক হয়েছে বা গ্রেপ্তার হয়েছে। এবং আমরা যারা গ্রেপ্তার হয়েছে সবাই আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে ভালুকা থেকে একজন কৃষক লীগের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ময়মনসিংহে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাসহ মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে কোতোয়ালি থানায়। তো যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তার বিষয়ে আসলে সাধারণ মানুষ যেটি বলছেন যে এই যে অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম শুরু হয়েছে এরপর থেকে কিন্তু জনমনে কিছুটা স্বস্তি নেমে এসেছে। অর্থাৎ একটি যে আতঙ্ক ছিল, বিশৃঙ্খল পরিস্থিতির অবস্থা ছিল বা যে নাশকতার চেষ্টা, সন্ত্রাসী কার্যক্রম বা দেশকে অস্থিতিশীল করার যে তৎপরতা ছিল সেই তৎপরতা কিন্তু বেশ কমেছে। অর্থাৎ এই কারণে কিন্তু সাধারণ মানুষ কিছুটা স্বস্তিতে রয়েছে এবং প্রশাসন থেকে আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম বা জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে দেশের যে শান্তি বিনষ্টকারী বা সন্ত্রাসী কার্যক্রম যারা পরিচালনা করবে এবং যারা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়, সন্ত্রাসী কার্যক্রম চালাতে চায়, তাদের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে ডেভিল হান্ট এটি কিন্তু অব্যাহত থাকবে এবং এটি ক্রমে আরও জোরদার হবে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে তাদের বিরুদ্ধে কিন্তু বেশিরভাগের বিরুদ্ধেই কিন্তু আগে থেকেই বিভিন্ন ধরনের মামলা ছিল এবং মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের ভূমিকা, হামলা, বিভিন্ন কারণে কিন্তু মামলার আসামি ছিলেন তারা। এবং আজকে কিছুক্ষণ পর তাদেরকে আদালতে প্রেরণ করা হবে এবং তখন জানা যাবে যে তাদেরকে আসলে অন্য কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয় কিনা। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। অপারেশন ডেভিল হান্টের বিষয়ে সর্বশেষে জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে সহকর্মী হারুন রশিদ। 5 আগস্টের পর ক্রিয়াশীল প্রায় সব রাজনৈতিক দল নিজেদের মধ্যে বৈঠকে বসেছে। তুলনামূলক ছোট দলগুলো চাইছে রাজনীতির মাঠে নিজেদের গুরুত্ব বাড়াতে, সাথে দাবি সম্মানজনক অংশীদারিত্ব। অন্যদিকে বড় দলগুলোর চিন্তা কিছু ছাড় দিয়ে হলেও ক্ষমতার মসনদে বসা। এমনকি ছাত্রদের আসন্ন নতুন দলও জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চাইলে বিবেচনা করবে বিএনপি। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ে সভা সমাবেশ শুরু করেছে। সমর্থন বাড়ানোর চেষ্টায় মাঠের লড়াইয়ে প্রতিযোগিতায় দলগুলো। শুধু ভোটারদের সমর্থন পাওয়ার চেষ্টা নয়, বরং ভিন্ন মতাদর্শের দলগুলো নিজেদের মধ্যেও বোঝাপড়ার কাজটা সারছেন। সমমনা কিংবা জোটভুক্ত দল ছাড়াও তুলনায় ছোট দলগুলোর সাথে চা চক্রে মিলিত হচ্ছে বড় দলগুলো। জোট নিয়ে কি আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে? অতীতের যে রাজনৈতিক কালচার ছিল, প্রতিহিংসা, জিজ্ঞাসা, একে অপরকে আঘাত করা, এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি। এই জন্য আমাদের ডায়লগ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে। আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন চাচ্ছি, দেশটাকে আমরা পরিবর্তন করতে চাচ্ছি। সেটা তো একটা একক দলের পক্ষে সম্ভব না, সবাইকে মিলেই করতে হবে। এই জন্য আমরা একটা ন্যাশনাল কনসেনসাস আমরা গড়ে তুলতে চাচ্ছি। সম্প্রতি প্রায় সব দলের সাথে একাধিক বৈঠক করেছে ইসলামপন্থী দল খেলাফত মজলিস। একসময়ে জোটচ্যুত দলটি কি ভাবছে এবার? আমরা কথাবার্তা বলেছি, কিন্তু এটা একটু সিদ্ধান্ত হয় নাই। আগের মতো যে একটা সিট, 2টা সিট দিয়ে বিদায় করে দেওয়া, এটা শুধু হবে না। তাদেরকে কিন্তু একটা ভালো নাম্বারের সিট ছাড়তে হবে এই ইসলামী দলগুলোর জন্য। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থী এবং ছোট দলগুলোর সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় গেলে বেকায়দায় পড়তে পারে বলে মনে করছে গণ অধিকার পরিষদ। আগামীতে যারা সরকার গঠন করবে তাদের প্রতি যদি রাজনৈতিক দলসমূহের একটা বড় অংশের সাপোর্ট না থাকে তাহলে তাদেরও সরকার চালাতে হিমশিম খেতে হবে। তো এখনকার শুধু সংকট না, নির্বাচন পরবর্তীও নানান ধরনের সংকট তৈরি হবে। ছাত্রদেরও কিন্তু একটা গুরুত্ব আছে, সবাই চাচ্ছে যে তাদের সাথে যেন ছাত্ররা থাকে। ছোট দলগুলোর গুরুত্ব বাড়ছে উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন,
এবার ভোটের মাঠে এর প্রভাব দেখা যাবে। আমি সরকার চালাবো, কিন্তু সকল অপোজিশনকে আমি পার্লামেন্টারি পলিটিক্স সেখানে সবাইকে নিয়ে থাকবো, সেখানে ডিবেট হবে, পার্লামেন্টারি ডিবেট, রাজপথের চাইতে রাজনীতিটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার। তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি নতুন গঠিত হওয়া দল তাদের কিন্তু একটা গুরুত্ব দুই কারণে বেড়ে যাচ্ছে। তাদেরকে যদি আপনি পার্লামেন্টে নেন, পার্লামেন্টে অ্যাকোমোডেট করেন এক ধরনের গুরুত্ব, আর যদি তাদেরকে বাইরে রাখেন তাহলে আরেক ধরনের গুরুত্ব তাদের তৈরি হবে। অর্থাৎ যে কোনো বিচারেই তাদের গুরুত্ব কিন্তু থেকেই যাচ্ছে। এদিকে গণতন্ত্রের পক্ষের ও ফ্যাসিবাদ বিরোধী যে কোনো দলের সাথে জোট করতে প্রস্তুত জামায়াতে ইসলামী। একটা ঐক্য, একটা সমঝোতা, একটা জোটবদ্ধ নির্বাচনের আকাঙ্ক্ষা, আগ্রহ, আকুতি যেন বেড়েছে। এমন একটা জোটের পরিবেশ হয়ে গেলে দেখা গেল যে এমন অনেক দলের সাথে আমরাও অ্যালায়েন্সে চলে গেছি, নট আনলাইকলি হইতে পারে। হ্যাঁ, গণতন্ত্র আর ফ্যাসিবাদ বিরোধিতা হলেই হলো। দেশের স্বাধীনতার প্রশ্নে, আধিপত্যবাদ বিরোধিতার প্রশ্নে আমাদের চিন্তার ঐক্য হলে আমরা সব একসাথে থাকবো, অসুবিধা নেই। নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠনে সব দলকে গুরুত্ব দেওয়ার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। বলেন, শিক্ষার্থীরা জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চাইলে বিবেচনা করবে বিএনপি। বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, সেটি নিশ্চয়ই আমাদের দল বিবেচনা করবে। সকলের প্রতি আমাদের সমান সুদৃষ্টি থাকবে বলে আমরা আশা করি, এবং আমরা সবাইকে রাজনীতির মাঠে ওয়েলকাম করি। নির্বাচনে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তাহলে আমরা অন্যান্য দলগুলোকে সাথে নিয়ে একটি জাতীয় সরকার আমরা গঠন করতে চাই। সেজন্য বিএনপি লিয়াজো কমিটি গঠন করেছে এবং অনেকগুলো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছে। ছোট দলগুলো চাইছে রাজনীতির মাঠে নিজেদের গুরুত্ব বাড়াতে, অন্যদিকে বড় দলগুলোর চিন্তা কিছুটা ছাড় দিয়ে হলেও দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতার মসনদে বসা। যদিও ছোট দলগুলো রাজনীতির মাঠে গুরুত্বপূর্ণ হলেও তাদের এবারের নির্বাচনে অংশীদারিত্ব নির্ভর করে অনেকটা সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কারের উপর। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। নির্বাচন কমিশনের সঙ্গে ইউএনডিপি ও 17টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সাথে বৈঠক হচ্ছে। সে বিষয়ে জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী মিয়া আমিরুল ইসলামের সঙ্গে। আমিরুল, এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? গালিব, আপনাকে যেমনটি জানাতে চাই, আজকের নির্বাচন কমিশনের যে সভাটি, সেটি 17টি সহযোগী সংগঠন সহ ইউএনডিপির সহ যে সভাটি চলছে, সেটি এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো বিষয় জানানো হয়নি। তবে আমরা বিগত সময়ে যেমনটি দেখেছি যে নির্বাচনে বিভিন্ন ধরনের যে ভোটার তালিকা হালনাগাদ সহ যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সেই বিষয়ে ইউএনডিপি সহযোগিতা করে আসছে এবং অন্যান্য যে সহযোগী রাষ্ট্রের যে রাষ্ট্রদূত যারা আজকে এই সভায় তারা আসছেন, তারা সভায় আছেন, তারা ভোটার তথা আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে পারে এবং সেই বিষয়ে মূলত ইসির সাথে তারা বসছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, সভাটি সকাল 11টার কিছুক্ষণ পর শুরু হয়েছে এবং এখনও চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি এটি 2 ঘন্টা নাগাদ চলতে পারে। সেই সাথে যদি আরও একটু জানাতে চাই যে নির্বাচন ঘিরে কমিশন যেটি বলছে যে প্রধান উপদেষ্টার যে অভিপ্রায়, সেটি অনুযায়ী তারা কাজ করার চেষ্টা করছে। সেই অনুযায়ী আমরা গতকাল যেমনটি দেখেছি যে এই বছরের শেষের দিকে নির্বাচনের একটি কথা চলছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, আমরা তেমনটি দেখেছি। তো যদি বলি যে ভোটারকে মূলত প্রধান উপদেষ্টা এবং বর্তমান যে সংস্কার কমিশনগুলো কাজ করছে, সেখানটা বিভিন্ন ইস্যুগুলো উঠে আসছে। আগামী নির্বাচন কেমন হতে পারে, সীমানা নির্ধারণ সহ বিভিন্ন বিষয়ে কথা হচ্ছে, আলোচিত হচ্ছে। মূলত সেই বিষয়গুলো নিয়ে আজকের প্রধান নির্বাচন কমিশনার এসি এম নাসির উদ্দিন সহ অন্যান্য যে কমিশনার রয়েছে তাদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। সেই সাথে ইউএনডিপি সহ যেই 17টি দেশ রয়েছে, সেই দেশের প্রতিনিধিরা তারা কিন্তু এই সভায় তারা আছেন। আমরা কিছুক্ষণ পর সভা যখন শেষ হবে, আমরা তখন হয়তোবা পুরোপুরিভাবে নিশ্চিতভাবে আমরা জানাতে পারবো যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো কিছু জানানো হয়নি। যদি সব মিলিয়ে বলি যে মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মূলত আজকের এই আলোচনা। গালিব। পিলখানা হত্যাকাণ্ড মামলায় নিরাপদ জেলবন্দীদের মুক্তি ও
অন্যায়ভাবে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের দাবিতে কর্মসূচি পালন করছেন আটক বিডিআর সদস্যের স্বজনরা। এই বিষয় নিয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিম শাফিন। এর আগের সংবাদেও আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন তাদের দাবি দেওয়ার কথা। এখন তাদের কর্মসূচিতে কি চলছে? গালিব, সকাল ৯টা থেকেই সারা দেশ থেকে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং জেলের বন্দি বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে থাকেন। এখন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ প্রায় পুরো কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এই সদস্যদের কারণে। এবং এখানে আমরা আসার পরে তাদের যে দাবি দাওয়াগুলো শুনে আসছি, যেটি দীর্ঘদিন যাবত আসলে তারা জানাচ্ছিলেন ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই নতুন আশার সঞ্চার হয় জেলবন্দি বিডিআর সদস্যদের পরিবারের মাঝে। তারা যেটি জানান যে এই পরিবারগুলো দীর্ঘ ১৬ বছর যাবৎ একটি অন্যায় এর শিকার এবং তারা বলছেন যে এই মামলাটি ছিল ষড়যন্ত্রমূলক, যাতে কর্তৃত্ববাদী সরকার তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য দেশপ্রেমিক যে সকল বিডিআর সদস্যরা রয়েছেন তাদেরকে অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করে কাউকে চাকরিচ্যুত করা হয়েছে, কাউকে মামলা করা হয়েছে। এই বিস্ফোরক এবং হত্যা দুটি মামলায় ৮৩৪ জন বিডিআর সদস্যকে মোট গ্রেপ্তার করা হয়েছিল, যাদের মধ্য থেকে সবশেষ ২৩ জানুয়ারি আমরা দেখেছি যে ১৬৮ জন জামিন পেয়েছেন। তবে এখনও জামিন পাননি এমন অনেকেই আছেন। পাশাপাশি অনেকেই রয়েছেন যাদেরকে হত্যা বা যাবজ্জীবনের মতো সাজা পর্যন্ত রয়েছে। তো সে সকল পরিবারের সদস্যরা এসেছেন, তারা দাবি করছেন অবিলম্বে তাদের মুক্তির জন্য। এই অবস্থান কর্মসূচিতে সমর্থন দিয়ে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার এসেছেন। আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। মাহিন ভাই, জানাবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিডিআর সদস্যদের যে দাবি আজকে উপস্থাপন করা হলো তার সাথে দেখুন, বিডিআর সদস্যদের যে দাবি দাওয়াগুলো আমরা দেখেছি, বিডিআর সদস্য শুধু নয়, এখানে বিডিআর এর পরিবারের সদস্য এবং সেনাবাহিনীর যারা ক্ষতিগ্রস্ত তারাও কিন্তু এখানে তাদের দাবি দাওয়া দিয়েছেন এবং তাদের সম্মিলিত যে দাবি দেওয়া সেটি নিয়ে আসলে আমাদের এই আন্দোলন। এখানে তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যাদের সাথে অন্যায্য বিচার হয়েছে, তো আমরা চাই তাদের সাথে ন্যায় বিচার হোক এবং তাদের যে পরিপূর্ণ ক্ষতিপূরণ তারা সেটি পাক। তো আমরা শুনছিলাম যে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলছিলেন যে সকল বিডিআর সদস্যরা জেলবন্দি রয়েছেন অন্যায়ভাবে, যারা চাকরিচ্যুত হয়েছেন কিংবা যে সকল সেনা সদস্য এই সকল মামলার কারণে এতদিন অন্যায় বিচারের মুখোমুখি হয়েছেন, তাদের চাকরিতে পুনর্বহাল কিংবা রাষ্ট্রীয় ক্ষতিপূরণের ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও সমর্থন দিয়েছে। তো এই ছিল আমার কাছে গালিব। যুক্ত ছিলেন সহকর্মী তানজিম শাফিন। নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরে নেয়ার দাবিতে মহাসড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল ইসলাম। রাকিব, শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিস্তারিত জানাবেন। যে গালিব, আপনি যেমনটি বলছিলেন যে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় নেওয়ার দাবিতে কিন্তু শিক্ষার্থীরা অবরোধ করছেন ঢাকা সিলেট মহাসড়ক। আমি যদি আপনাদেরকে দেখাই, এখনো কিন্তু শিক্ষার্থীরা আসলে সড়কে রয়েছেন, পুলিশ তাদেরকে ঘিরে রেখেছে। সকাল থেকে আসলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছিলেন এবং তাদের এই অবস্থানকে ঘিরে এবং উত্তেজনাকে ঘিরে কিন্তু পুলিশ ক্যাম্পাসের বাইরে ব্যারিকেড দেয়। তারপর দুপুর 12:15টার দিকে কিন্তু আসলে পুলিশের যে ব্যারিকেড সেটি ভেঙে শিক্ষার্থীরা সড়কে এসে পড়ে এবং তারপর থেকেই মূলত সমস্যাটি বাধে এবং এখনো পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে রয়েছেন এবং তারা নিজেদের মতো করে আন্দোলন করছেন। তাদের যে দাবি, তারা বলছিলেন যে তারা আসলে স্বতন্ত্রভাবে, অর্থাৎ এখানকার বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে তারা আসলে এই ক্যাম্পাসে থাকতে চাচ্ছেন এবং একটি অফিস আদেশ শিক্ষার্থীরা আমাদেরকে দিয়েছেন। সেখানে যেমনটি লেখা রয়েছে যে এখানকার যেসব আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তাদেরকে আসলে এই নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ছেড়ে টাঙ্গাইলের কালীহাতিতে যে ইঞ্জিনিয়ারিং কলেজটি রয়েছে সেখানে তাদেরকে শিক্ষা কার্যক্রমের পরবর্তী যে ধাপ সেগুলো আসলে পরিপূর্ণ করার জন্য সেই অফিস আদেশে বলা হয়েছে। সেই অফিস আদেশ কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে দিয়েছেন। তো এখনো পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে
রয়েছেন। আমি যদি একটু এদিকে দেখাই যে আসলে এখানে আসলে পুলিশের অবস্থানও বেশ শক্তভাবে রয়েছে। পুলিশও কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। সকাল থেকে আসলে শিক্ষার্থীদেরকে ফলো করছে পুলিশ। তো শিক্ষার্থীরা এখনো পর্যন্ত সড়কে রয়েছেন। দুপুর 12:15টায় তারা আসলে সড়কে অবস্থান নেয় এবং তারা বলছিলেন যে তাদের যে দাবি যে নরসিংদী এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে তাঁতবোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় নিতে হবে এবং সেটি স্বতন্ত্রভাবে এই দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত তারা আসলে সড়ক ছাড়বেন না, এমনটাই শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। গালিব। নরসিংদী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল ইসলাম। দুর্নীতির ধারণা সূচকে 2 ধাপ পিছিয়েছে বাংলাদেশের অবস্থান, এখন বিশ্বে 151তম। সর্বনিম্ন স্কোর পাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 14তম। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। টিআইবি বলছে 100 স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে 23, যা গত বছরের চেয়ে 1 পয়েন্ট কম। এবার সর্বোচ্চ স্কোর পেয়েছে ডেনমার্ক আর সর্বনিম্ন সাউথ সুদান। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বিগত কর্তৃত্ববাদী সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন। পাবলিক সেক্টরে সরকারি ক্রয়, সরকারি নিয়োগ, এই ধরনের ক্ষেত্রগুলোতে সরকারি উদ্যোগের প্রকল্প বাস্তবায়ন, এই বিষয়গুলো অন্যতম উপাদান হিসেবে যায়। কাজে সেটার প্রতিফলন এখানে ঘটেছে অবশ্যই। এবং দুদক চেয়ারম্যান যদি এটা বলে থাকেন, যথার্থই বলেছেন, সরকারি ক্রয় খাতে সবচেয়ে বেশি দুর্নীতি প্রবণ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই ক্ষেত্রে এই কারণে আপনারা দেখবেন যে টিআইবিও তার গবেষণার অন্যতম ক্ষেত্রগুলোর মধ্যে ক্রয় খাত থেকে অন্তর্ভুক্ত করে বিভিন্ন সময় কাজ করে যাচ্ছে। রমজান উপলক্ষে ট্রাক সেলের মাধ্যমে সারা দেশে অতিরিক্ত 9,000 টন পণ্য সরবরাহ করবে টিসিবি, আর এই সুবিধা পাবে 12 লাখ পরিবার। খুলনায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন শেষে একথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকাল থেকে এই শিববাড়ি মোড়ে বাজার মূল্যের থেকে কম দামে পণ্য পেতে ভিড় করেন শত শত মানুষ। 587 টাকার প্যাকেজে মিলছে 1 কেজি চিনি, 2 কেজি ছোলা, আধা কেজি খেজুর, 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুরির ডাল পাচ্ছেন সুবিধাভোগীরা। বাজারের চেয়ে কম মূল্যে প্রয়োজনীয় পণ্য পেয়ে খুশি তারা। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশকে অর্থনৈতিকভাবে এমনভাবে সমৃদ্ধ করতে হবে যাতে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করা আর না লাগে। নগরীতে 20 ফেব্রুয়ারি থেকে 1 মাস নিয়মিত ভ্রাম্যমাণ সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি হবে। 63 লক্ষ যে পরিবারের কাছে আমাদের খাদ্যপণ্য দিয়ে থাকি, তার থেকে অতিরিক্ত আরো 9,000 টন পণ্য আমরা শুধু 12 লক্ষ পরিবারের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আমরা ওই দিনে পৌঁছাতে চাই যে যার বিনিময়ে দেশের অর্থনৈতিক এবং সম্পদের সুষম বন্টনের মাধ্যমে আমাদের যেন এই ধরনের কার্যক্রম চালাতে না হয়। ভোলায় প্রকট আকারে দেখা দিয়েছে নাব্য সংকট। ভোলা বরিশাল, ভোলা লক্ষ্মীপুর অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে পলি জমে নদীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য ডুবোচর। এতে ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী নৌযান, কখনো আবার নৌযান চলাচলে নির্ভর করতে হচ্ছে জোয়ারের উপর। সংকট নিরসনে ড্রেজিং শুরু হলেও কাজের ধীর গতি আর মান নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। আরও জানাচ্ছেন ইমতিয়াজুর রহমান। দ্বীপজেলা ভোলা থেকে বিভাগীয় শহর বরিশালের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ভেদুরিয়া থেকে লাহারাট ফেরি সার্ভিস চালু হয় 2001 সালে। এই পথে ফেরি চালু হয় দক্ষিণ পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ অনেকটা সহজ হয়। ফলে ফেরিতে বাড়তে থাকে পণ্য বোঝাই ট্রাক সহ বিভিন্ন যানবাহনের চাপ। শীতের শুরু থেকে ভোলা বরিশাল নৌরুটের পানি স্বল্পতায় তৈরি হয়েছে নাব্য সংকট। ভেদুরিয়া ফেরিঘাটের পশ্চিম দিকে ও শ্রীপুর এলাকায় 2 নটিক্যাল মাইল জুড়ে দেখা দিয়েছে ডুবোচর। জোয়ারের সময় এসব ডুবোচরে 2 থেকে 3 ফুট পানি থাকলেও ভাটার সময় শুকিয়ে চর জেগে ওঠে। ফলে গত 2 মাস ধরে সরাসরি ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ছোট নৌযান স্বাভাবিকভাবে চলাচল করলেও বড় লঞ্চ বা ফেরি চলাচল করতে জোয়ারের উপর নির্ভর করতে হয়। এতে যাতায়াতে বেশি সময় লাগার পাশাপাশি তৈরি হচ্ছে ভোগান্তি। লঞ্চে বরিশাল যাইতে লাগতো 1.5 থেকে 2 ঘন্টা, বর্তমানে ডুবোচরের কারণে প্রায় 3 ঘন্টা সময় লেগে যায়। অনেকদিন যাবত ড্রেজিং না হওয়ার কারণে লঞ্চগুলো অনেক সময় ডুবোচরে আটকে থাকে ঘন্টার পর ঘন্টা। আগে 1 ঘন্টা লাগতো, এনে লাগে 4 ঘন্টা। 1 ঘন্টা তো আইতেই পারে না, আগে লাগে 4 ঘন্টা, এমনকি সকাল সন্ধ্যাও ঠেকিয়ে যায়। যদিও নৌরুট সচল রাখতে প্রতি বছর বিভিন্ন পয়েন্টে করা হয় খনন, তবে এসব কার্যক্রম কোনো কাজে আসছে না বলছেন নৌযান মালিক ও শ্রমিকরা।
ভেদুরিয়া ঘাট থেকে আমাদের শ্রীপুর পর্যন্ত যাইতেই আমাদের প্রায় 40 মিনিটের মতো সময় লাগিয়ে যায়, কারণ এটা আমাদের দুইটা ড্রেজিং পয়েন্টে যে ড্রেজার বসাইছে, এদের কাজের গতি খুবই স্লো। বছরের পর বছর যে ড্রেজিং করে, কাজের নামে কোনো কাজই হয় না। এদিকে একই অবস্থা ভোলা লক্ষ্মীপুর নৌ রুটেরও। মেঘনা নাব্য সংকটের কারণে 23 নটিক্যাল মাইলের গন্তব্য ডুবোচর এড়িয়ে চলতে ঘুরে যেতে হয় অতিরিক্ত প্রায় 12 নটিক্যাল মাইল। এ রুটের ফেরিগুলো চলছে জোয়ার ভাটার হিসাব করে, এতে বেড়েছে ভোগান্তি। এখানে যে পরিমাণ পানি থাকার কথা আমাদের লঞ্চ চলাচলের জন্য, ততটুকু পানির পরিমাণ নাই, অনেক কম, যার কারণে ভাটার সময় অনেক সময় আমরা লঞ্চ ঠেকে যাই। শীত মৌসুমের সময় সাধারণত নদীতে নাব্যতা সংকট থাকে। নাব্যতা সংকটের জন্য আমাদের ড্রেজিং কার্যক্রম বিআইডব্লিউটি থেকে চলমান, তারপর আমরা সমস্যা ফেস করতেছি, ভাটার সময় আমরা ফেরিগুলো চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে ভোলা বরিশাল রুটে 3 বছরের অধিক সময় ড্রেজিং কার্যক্রম চললেও তার স্থায়ী সমাধান না আসার কারণ জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বিআইডব্লিউটি এর কোনো কর্মকর্তা। তবে দ্রুতই উপকূলীয় জেলার নৌপথগুলো নাব্য সংকট দূর করতে কাজ করছে বলে জানান নৌ উপদেষ্টা। নাব্যতা সংকট হয় তাহলে বিআইডব্লিউটি আছে, আমরা অনেক ড্রেজার প্রকিউর করছি, ড্রেজিং হবে। কারণ বাংলাদেশের কোনো নদী ড্রেজিং ছাড়া নাব্যতা রাখা যায় না। কারণ আপনি জানেন যে উত্তর থেকে সমস্ত পলি আসে, প্রতি বছর হাজার হাজার টন পলি আসে, এমনকি আমাদের বড় বড় নদীতেও খনন করতে হয়। ভোলার সাথে বরিশাল ও লক্ষ্মীপুরের 2টি রুটে প্রতিদিন 9টি ফেরি ও 20টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। আন্তর্জাতিক প্রসঙ্গ। শনিবারের মধ্যে সব ইসরায়েলি বন্দীদের মুক্তি না দিলে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির সমাপ্তি ঘটার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের ইসরায়েলি বন্দীদের মুক্তি না দেওয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় কথা বলেন তিনি। এতে নতুন করে গাজা উপত্যকা অস্থির হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া। গত কয়েকদিন ধরেই গাজা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো গাজার নিয়ন্ত্রণ নিতে চান, কখনো উপত্যকাটি কিনে ফেলতে চান, আবার কখনো গাজাবাসীকে সৌদি আরব, মিশর কিংবা জর্ডানে পাঠিয়ে দিতে চান। ট্রাম্পের এ ধরনের বক্তব্যকে পূর্ণ সমর্থন করে ইসরায়েলও ভোল পাল্টেছে। যুদ্ধবিরতিকে তোয়াক্কা না করে গাজায় হামলা চালিয়েছে তারা। ফিলিস্তিনিদের উত্তরাঞ্চলে ঢুকতে দিতে দেরি করছে। এর সবই যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এমন অভিযোগ তুলে সোমবার রাতে ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ঘোষণা হামাসের। হামাস মুখপাত্র আবু উবাইদা এক বিবৃতিতে বলেন, চুক্তি অনুযায়ী শনিবারে যেসব ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার কথা ছিল তা স্থগিত করছে তারা। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্তই বহাল থাকবে। হামাসের এ ঘোষণার পরই যুদ্ধবিরতি শেষ করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্ব নির্ধারিত চুক্তি অনুযায়ী যদি ইসরায়েলি বন্দীদের মুক্তি না দেয় হামাস, তবে শনিবার দুপুর 12টা থেকে যুদ্ধবিরতির সমাপ্তি ঘটতে যাচ্ছে গাজায়। If all of the hostages aren't returned by Saturday at 12 o'clock, I think it's an appropriate time. I would say cancel it and all bets are off and let hell break out. I'd say they ought to be returned by 12 o'clock on Saturday, and if they're not returned, all of them. হামাসের ইসরায়েলি বন্দীদের মুক্তি না দেওয়ার ঘোষণার পরই বিক্ষোভে ফেটে পড়েন ইসরায়েলিরা। গভীর রাতে প্ল্যাকার্ড হাতে তেল আবিবের রাজপথে নামেন তারা। I don't care what they say. They all need to come home now. Every single person that doesn't belong there needs to come home now. Every single one of them. No need to delay, nothing. Send them all home. This is where they all belong. Sometimes horrible conditions, but alive. And we're expecting for this deal to continue until its very end, and by the conditions fully. So we expect them to come back today, this Saturday, as planned. হামাসের বন্দি বিনিময় বন্ধের ঘোষণার পর ফিলিস্তিনিদের মধ্যে নতুন আতঙ্ক ছড়িয়ে গেছে। যে কোনো মুহূর্তে গাজায় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় উপত্যকাটিতে সেনা সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সের প্যারিসে এআই সম্মেলনে
তাদের এই সৌজন্য সাক্ষাৎ হয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর মোদির সঙ্গে এটি তার প্রথম সাক্ষাৎ। সম্মেলন শেষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে সোমবার এলিসি প্রাসাদে নৈশভোজে অংশ নেন মোদি। সেখানে আরও উপস্থিত থাকেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বিশ্বের প্রভাবশালী দেশের প্রতিনিধিরা। ফ্রান্স সফর শেষে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে 2 দিনের সফরে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রীর। সেখানে অভিবাসন, অর্থনীতি সহ দ্বিপক্ষীয় নানা ইস্যুতে আলোচনার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির। আলোচনা হতে পারে বাংলাদেশ প্রসঙ্গেও। নির্বাচন কমিশনের সঙ্গে ইউএনডিপি ও 17টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে ব্রিফিং চলছে। সরাসরি যুক্ত হচ্ছে। UNDP is contemplating to help assist Election Commission Bangladesh. That's what they would like to know, the areas. Do you want to come in on the technical? Yeah, so there are a number of different areas where the Election Commission made a request to the United Nations in December last year for electoral support. And based on that request to the UN feel that a needs assessment mission. That needs assessment mission came in January this year and we're here for 2 weeks. Some of you might have covered that. That mission, the work of that mission was to delineate the type of technical support that the UN can provide to the Bangladesh Electoral Commission. And those recommendations are now being finalized. And based on those recommendations, we've had some initial discussions with development partners on the different areas of supports. So they go from everything from strengthening of the Bangladesh Elections Commission, strengthening the network of training institutes, for example, working on voter registration, the voter registration campaign. It also entails voter education work to ensure that all different women, people with disabilities, people left behind can also participate in the election, a lot of voter education as well. So there's a number of different components of this support. It also includes some procurement support that is needed for election day, but also some support to the ongoing voter registration process. As you know, that started on the 20th of January this year, and that also needs some support in terms of equipment and material, which the UN has supported the Bangladesh Elections Commission with. তো আমি সংক্ষেপে যদি বলি যে উনি যে বিষয়টা তুলে ধরলেন, আপনাদের অবগতির জন্য বলি যে আমাদের প্রথম কমিউনিকেশনের পরেই জানুয়ারি মাসের মাঝামাঝি ইউএনডিপি থেকে তাদের নিড অ্যাসেসমেন্ট টিমটা বাংলাদেশে এসেছিল এবং তারপর এখানে আমাদের সাথে কথা বলার পরে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলার পরে তারা মাঠ পর্যায়েও গিয়েছিলেন। সকল তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে তারা একটা সামারি করেছেন, যেটা বিভিন্ন ক্যাটাগরিতে তারা করেছেন। উনি যেমনটা বললেন যে এর মধ্যে ভোটার রেজিস্ট্রেশন থেকে শুরু করে আমাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট থেকে শুরু করে এক্সটার্নাল রিলেশনস, ভোটার এডুকেশন, সিভিল এডুকেশন, জেন্ডার মেইন স্ট্রিমিং, তারপরে হচ্ছে লিগ্যাল রিফর্মস নিয়ে কোনো করা যায় কিনা, আউট অফ কান্ট্রি ভোটিং, আমাদের প্রবাসী বাংলাদেশিদের ভোট ব্যবস্থাপনায় তারা কোনোভাবে সহায়তা করতে পারেন কিনা, অবজারভার্স এবং অবজারভার নিয়োগ ইত্যাদি, প্রকিউরমেন্ট এটসেট্রা। সো there's a host of things and last but not the least different materials, আপনার ইকুইপমেন্ট সহায়তা। তো এগুলো নিয়ে ওনারা করেছেন এবং তারা একটা কম্প্রিহেন্সিভ তৈরি করেছেন। আপনারা চাইলে পরবর্তীতে ওনাদের অফিসেও একসময় গিয়ে কথা বলতে পারবেন। I have a question for you. There is a briefing from Election Commission and we don't know there is some discussion going on the election time frame and the other things across the country, and development partner is also part of the whole election. নির্বাচন কমিশনের সঙ্গে ইউএনডিপি ও 17টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতের বৈঠক শেষে ব্রিফিং চলছিল। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। অব্যবস্থাপনা আর খামখেয়ালিপনায় কমলাপুর স্টেডিয়াম এখন মাদকাসক্তদের আখড়া। মেইন গেটে নিরাপত্তা কর্মী থাকার কথা থাকলেও গেট খোলা থাকে বেশিরভাগ সময়, অবাধে চলাচল বাইরের মানুষের। বর্তমানে স্টেডিয়ামটির মেয়াদ পার হওয়া টার্ফ পরিবর্তনের কাজ চলেও নিরাপত্তা কর্মীর অভাবে এমন দুরবস্থা মাঠটির, জানিয়েছেন প্রশাসক। আরও জানাচ্ছেন শরীফ রওশন। দেখে মনে হতেই পারে এটা কোনো যুদ্ধক্ষেত্র, তবে না, এটা কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। দীর্ঘদিনের মেয়াদ উত্তীর্ণ টার্ফ সরিয়ে
নতুন করে টার্ফ বসানোর কাজ শুরু হয়েছে গেল মাসেই। তবে এবার আর বাফুফে নয়, পুরো কাজের দায়িত্বে আছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যে মাঠ কয়েক মাস আগেও ফুটবলারদের পদচারণায় মুখরিত থাকত, সেটা এখন পরিণত হয়েছে মাদক সেবীদের আখড়ায়। আপনারা দেখলাম যে একদম আবার দেখাচ্ছিল, চিনি না, আমরা আমাদের ডাক দিছিল। গাঁজা ঠাজা এইসব বেশিরভাগ চলাচল করে, খাওয়া দাওয়া করে, বেশিরভাগ বাইরে খোলাবার। এখন কোনো নিয়ন্ত্রণ নাই, এখন হচ্ছে আপনার মানে আড্ডা এখানে বলতে পারেন আর কি, যে সেমনি লোকজন আসা যাওয়া করে। ক্যামেরা দেখে কমলাপুরের স্টেডিয়ামের ভেতরে থাকা কয়েকজন তড়ি ঘড়ি করে বেরিয়ে যায়। দেয়াল টপকে বা অন্য কোনোভাবে নয়, মূল ফটক দিয়েই বের হন তারা। প্রশ্ন, মাঠের ভিতরে ঢুকলো কিভাবে? এর উত্তর খুঁজতে গিয়ে স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীকে খুঁজে পাওয়া যায়নি। তবে একজন ইলেকট্রিশিয়ান ক্যামেরা দেখে বেকায়দায় পড়লে মুখ খুলেন তিনি। বাইরে গেছে, অবশ্যই ভিতরে থাকতে পারে। ডাক দিয়ে সরাইতে গেলেও বাইরের এখানের স্থানীয় লোকজন উল্টোপাল্টা, মানে আমাদের সিকিউরিটি কম। পরবর্তীতে দায়িত্বে থাকা স্টেডিয়ামের প্রশাসককে তার রুমে গিয়ে পাওয়া যায়নি। ফোন করলে নিরাপত্তা কর্মীর অভাব সহ আরও নানা অজুহাত দিলেন এই কর্মকর্তা। মাঠের ভিতরে তো এটা হওয়ার কথা না, তবে এই ডেভেলপমেন্ট কাজের কারণে হয়তো ওরা ওই কাজের দোহাইতে যেতে পারে। বাট সিকিউরিটির যে ব্যাপার, আমাদের জনবল কম, বুঝছেন, আমরা মাত্র 4 জন আমাদের নিরাপত্তা প্রহরী আছে, তার সাইডে থাকে এবং মেন গেটে থাকে সামটাইম। দীর্ঘদিনের স্টেডিয়ামের এমন হালে একে অপরের উপরেই দোষ চাপিয়ে নিজেদের চেয়ার ধরে রাখতেই যখন মরিয়া দায়িত্বপ্রাপ্তরা, তখন স্বাভাবিকভাবেই ক্রীড়াপ্রেমীদের মনে প্রশ্ন ওঠে, তাদের হাতে স্টেডিয়াম রক্ষা কতটুকু সম্ভব। শরীফ রওশন, এখন, ঢাকা। এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।